হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি 2023 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান মুভি যার নাম হচ্ছে লেট নাইট উইথ দ্য ডেভিল এই মুভিটি এক্সপ্লেইন করব। শুরুতেই বলে রাখি, এই মুভিটি 19 শতকের একটি টক শো এর সিনের উপর ভিত্তি করে বানানো হয়েছে। সো হেই গাইস, দিস ইজ ফর মাই এক্সপ্লেইনার। উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস গেট ইনটু দ্য ভিডিও। অন্ধকার রাতে একটা বাড়িতেই কিছু মানুষ অদ্ভুত আচরণ প্রদর্শন করছিল। সে বাড়িতেই একজন মেয়ে চাকু দিয়ে নিজের হাত কাটছিল, আর সেই মেয়ের হাতের রক্ত বাড়ির অন্যান্য সদস্যরা নিজেদের গায়ে মেখে শয়তানকে ডাকছিল। এভাবেই তারা শয়তানকে ডেকে নিজেদের মনোবাসনা পূর্ণ করত, এমনকি যাকে ইচ্ছে মেরে ফেলতো নিজেদের বাসনা পূর্ণ করতে। বন্ধুরা, এটি এমন একটি মুভির কাহিনী যেখানে শয়তানকে ডেকে নিজেদের মনোবাসনা পূর্ণ করা হতো। লেট নাইট উইথ দ্য ডেভিল মুভিটি তৈরি করা হয়েছে একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে। মুভিটিতে অতীতের ভীতিকর সময়ের কথা উল্লেখ করা হয়, যখন আমেরিকায় চলছিল 1970 দশক। এই সময়টি আমেরিকাতে আতঙ্ক ও মারামারির মধ্য দিয়ে চলছিল। এই সময় এমন অনেক কিছুই ঘটেছিল যা বিশ্বকে একটি ভীতিকর জায়গা করে তুলেছিল। ব্ল্যাক ম্যাজিক রিচুয়ালের মতো ঘটনাগুলো অনেক বেশি বেড়ে গিয়েছিল, আর টিভির সাহায্যে এই সমস্যাগুলো মানুষের ঘরেও পৌঁছে যাবে এমন আশাই ছিল। তখনই এপ্রিল 1971 ইয়ারে লেট ইউবিসি নেটওয়ার্কে একটি লেট নাইট শো শুরু হয়, আর এটাতে অনেক প্রত্যাশা ছিল যে এই শো অনেক বেশি জনপ্রিয় হবে। আর এটার দায়িত্বে ছিলেন শিকাগোর জনপ্রিয় রেডিও অ্যানাউন্সার এবং ইউবিসি নেটওয়ার্কের লেট নাইট শো এর হোস্ট জ্যাক ডেলরয়। এখন এই নাইট শোটির বিষয়ে কিছু বলা যাক। নাইট হাউস উইথ জ্যাক ডেলরয় একটি বিনোদনমূলক মিশ্রণ ছিল, যা মূলত একটি টক শো যেখানে বিনোদনের আলাদা আলাদা মিশ্রণ রয়েছে, যেমন ইন্টারভিউজ, নিউজ, স্কেচ কমেডি, আর এই জাতীয় শোগুলোর ভেতরে লাইভ দর্শকরাও থাকেন। এই টিভি শোটি চমৎকার চলছিল এবং দর্শকদের কাছেও এটি জনপ্রিয় হয়ে ওঠে, কারণ এই শোতে অনেক ঠাট্টা তামাশা এবং বিনোদন চলতেই থাকে। এরই মধ্যে 1971 সালে জ্যাক ডেলরয় ইউবিসি নেটওয়ার্কের মালিক ওয়ালকার বেডফোর্ডের সাথে 5 বছরের ডিলও সাইন করে ফেলে। রাতারাতি জ্যাকের শো এর রেটিংও বেড়ে যায়। এভাবে জ্যাক অনেক অ্যাওয়ার্ড পায়, অনেক ভালো অডিশন সাড়া পেতে থাকে। এটি জনপ্রিয় থেকে আরো জনপ্রিয় হয়ে ওঠে। আর শো হোস্ট জ্যাকের স্ত্রী ছিল মেডেলিন, যে নিজেও একজন জনপ্রিয় স্টেজ অভিনেত্রী ছিল, আর তার অনেক বড় বড় ভক্তও ছিল। তারা দুজনেই একে অপরকে অনেক ভালোবাসতো, এমনকি তারা সবসময় লাইমলাইটে থাকতো। কিন্তু শুধুমাত্র মেডেলিনই আমাদের সমর্থক ছিল না। জ্যাক মূলত ক্যালিফোর্নিয়ার রেড হাউসে গঠিত একটি দলের সাথে যুক্ত ছিল, যা বাইরে থেকে দেখলে একটি সামার ক্যাম্পের মতো মনে হয়। অনেক রাজনীতিবিদ, নেতা, উদ্যোক্তা ইত্যাদি যুক্ত ছিল। তবে গুজব ছিল সেখানে রিচুয়াল করা হতো, সেখানে তাদের ক্যারিয়ার তৈরি এবং নষ্ট করার ক্ষমতা রয়েছে। তার মানে বোঝাই যায় সেখানে শয়তানের পূজা করা হতো। কিন্তু এই সমস্ত কথা শুধুই মাত্র গুজব ছিল। 4 সিজন পার হয়ে যায়, কিন্তু তখনও জ্যাকের শো প্রথম স্থানে পৌঁছতে পারেনি। এখন অনুষ্ঠানটির জনপ্রিয়তাও নিচে যেতে শুরু করে। আর 1976 সালে সে আরো বেশি আঘাত পায়, যখন তার স্ত্রী, যে কিনা কখনোই ধূমপান করেনি, তবুও তার হঠাৎ করেই ক্যান্সার ধরা পড়ে। এখন জ্যাক মেডেলিনের সাথে একটি বিশেষ এপিসোড করে, যাতে অনেক আবেগময় কথা উঠে আসে এবং আবেগঘন মুহূর্ত ঘটে। আর এই এপিসোড সর্বোচ্চ রেটেড এপিসোড হয়ে ওঠে। এরপরে তার স্ত্রী মারা যায় এবং জ্যাক এতে অনেক ভেঙে পড়ে, যার কারণে সে নিউ ইয়র্ক চলে যায়, যার অবস্থান কেউই জানতো না। কিন্তু 1 মাস পরে সে আশ্চর্যজনকভাবে শোতে আবারও ফিরে আসে। আর শোটি পুনরায় চলতে শুরু করলেও এখন তার শো এর রেটিং অনেক কম ছিল। তাই শো এর রেটিং বাড়াতে প্রযোজক লিও আবারও নানান বিতর্কের আশ্রয় নেয়, উল্টোপাল্টা মানুষকে ডাকে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। রেটিং এখনো ডাউন ছিল। জ্যাকের সাথে ইউবিসি এর কন্ট্রাক্টও শেষ হতে যাচ্ছিল। যেমনটা প্রথমেই বলা হয়েছে যে তার একটি 5 বছরের পুরনো কন্ট্রাক্ট ছিল। আর এই সময় জ্যাক আবারও হতাশায় পড়ে যায়, আর এই ডিপ্রেশনের কারণে সে হ্যালোইন উপলক্ষে বিশেষ এপিসোডের পরিকল্পনা করে, যেটা পুরো দেশকে কাঁপিয়ে তোলে। আর এই শো এর নাম ছিল লেট নাইট উইথ দ্য ডেভিল। তারপর সেদিনের বিশেষ শো শুরু হয়, আর আজ কিছু আলাদা ধরনের দর্শককে আমন্ত্রণ জানানো হয়।
সবার প্রথমে এই শোতে আসে একজন মিডিয়াম যার নাম ছিল ক্রিস্টো। এখন ক্রিস্টো এখানে নিজের সম্পর্কে বলেন যে তিনি মৃত মানুষের আত্মাকে অনুভব করতে পারেন, তাদের কথা শুনতে পারেন, তাদের সাথে কথাও বলতে পারেন। কিন্তু তার কথা কেউ বিশ্বাস করছিল না। ক্রিস্টো তার ক্ষমতার প্রমাণ দিতে এই শোতে বসে থাকা এক মহিলাকে তার ছেলের সম্পর্কে বলতে থাকে, যার মৃত্যু অনেক খারাপভাবে হয়েছিল। সে আরো বলে ছোটবেলায় এই ছেলের কাছে একটি টেডি ছিল যেটাকে সে অনেক ভালোবাসতো। তখন তার মা কাঁদতে শুরু করে আর ক্রিস্টোকে বলে যে হ্যাঁ, তুমি সত্যি বলছো, ঠিক এমনটাই হয়েছে যেমনটা তুমি বলছো। ঠিক তারপর ক্রিস্টোর কানে আরেকজন আত্মার আওয়াজ আসতে থাকে, আর তার আওয়াজ এতটাই ভয়ানক ছিল যে ক্রিস্টো সহ্য করতে পারছিল না, তাই নিজের কান চেপে ধরে। এরপর তার শরীর খারাপ হতে শুরু করলে সে যিশুর নাম নিতে থাকে। আর এই আত্মার সম্পর্কে সেখানে বসে থাকা কেউই কিছুই জানতো না। আর তখনই ক্রিস্টোর শরীর একটু ভালো হতে থাকে। সে জ্যাককে বলে তার শরীরের আত্মা চলে গেছে আর এখন সে তার কোনো আওয়াজ শুনতে পাচ্ছে না। তারপর ক্রিস্টোকে নিয়ে এসে একটি চেয়ারে বসানো হয়। ক্রিস্টো তখনও বেশ আতঙ্কিত ছিল। তখনই দেখা যায় তার নাক থেকে রক্ত বের হচ্ছিল। পরিস্থিতি স্বাভাবিক করতে একটি ব্রেক নেওয়া হয়। ব্রেকের পর আবারও শো শুরু করা হয়। আরেকজন জাদুকরকে ডাকা হয় যার নাম ছিল কারমাইকেল। জ্যাক জাদুকরের সম্পর্কে কথা বলছিল। তার পাশে বসে থাকা ক্রিস্টো তখনও আতঙ্কে ছিল। হঠাৎ ক্রিস্টো রেগে গিয়ে কারমাইকেলের মুখে পানি ছুঁড়ে মারে আর শো ছেড়ে চলে যেতে থাকে। তখন জ্যাক উঠে তাকে থামায় আর তাকে নিজের জায়গায় ফিরে আসতে বলে, কিন্তু ক্রিস্টোর মস্তিষ্ক তখনও সেই আত্মার ঘোরের ভেতরেই আটকে ছিল। তারপর সে জ্যাককে আবার সেই আত্মার সম্পর্কে বলে। তখন জ্যাক বলে, তুমি যেই মেডেলিন নামের মহিলাটির কথা বলছো সে আমারই স্ত্রী ছিল, আর সে যেই রিং সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করেছিল এটা আমার কাছে রয়েছে আমার হাতে। আর কিছুক্ষণের মধ্যেই ক্রিস্টো মাটিতে পড়ে যায়। তার মুখ থেকে কালো বর্ণের রক্ত ছিটকে মাইকেলের উপর গিয়ে পড়ে। তখনই শোতে আবারও ব্রেক নেওয়া হয়। অতঃপর কিছু মানুষ এসে ক্রিস্টোকে সেখান থেকে নিয়ে যায়। এখন মাইকেল জ্যাকের পেছনে পড়ে যায় আর তার সাথে তার স্ত্রী সম্পর্কে কথা বলে। তাই জ্যাক রেগে ব্যাকস্টেজে চলে যায় ম্যানেজারের সাথে কথা বলতে। ম্যানেজার তাকে বুঝিয়ে আবারও শোতে পাঠায়। এখন শোতে শুধুমাত্র মাইকেল এবং জ্যাক রয়েছে। তারা দুজনে একে অপরের সাথে অনেক মজাও করে। তখনই হঠাৎ করে জ্যাকের কিছু মনে পড়ে, যা সে তার সামনে বসে থাকা দর্শকদের বলে। 1 মাস আগের কথা, যখন আমার কাছে কনভারসেশন উইথ দ্য ডেভিল নামের এই বইটি এসেছিল। জ্যাক তারপর একটি ডকুমেন্টারি প্লে করে। সেখানে আমরা প্রথমে কিছু মানুষকে দেখি আর তারা সবাই অদ্ভুত ধরনের আচরণ করতে থাকে। তাদের সাথে একটি মেয়েও থাকে যে মেয়েটি চাকু নিয়ে নিজের হাত কাটে, আর যখন তার হাত থেকে রক্ত বের হয় তখন তার সাথে থাকা অন্য মেয়েরা নিজেদের হাতে মাখিয়ে নেয়। তারপর দৃশ্য পরিবর্তন হলে আমরা একটি ঘরে আগুন লাগতে দেখতে পাই। এই ঘর থেকে একটি 10 বছরের মেয়েকে বাঁচিয়ে নেওয়া হয় যার নাম লিলি। আর এই বড় দুর্ঘটনার পর তার মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। এই মেয়েটির চিকিৎসা জুন নামের একটি ডক্টর করছিল। জ্যাক এখন সেই দুজনকে তার শোতে ডাকে। ডাক্তার লিলিকে অনেকটাই সুস্থ করে ফেলেছে, আর যখন সে জ্যাকের শোতে আসে তখন সে তার স্ত্রী সম্পর্কে আফসোস করে। জুন জ্যাককে বলে, আমি জানি তোমার স্ত্রী ক্যান্সারের কারণে মারা গেছে, আর বলে আমি তোমার কষ্টটা বুঝতে পারছি যে নিজের আপনজনকে হারানোর কষ্ট কতটা বেশি। তারপর শোতে আবারও ব্রেক হয়। ব্রেক চলাকালীন জুন জ্যাককে বলে, তুমি আমাদেরকে বইয়ের বাহিরে কোনো কিছুই জিজ্ঞেস করবে না। আর লিলি নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলছে, এটা একদমই ঠিক নয়। আমার ভয় হচ্ছে লিলির শরীর আবার যেন খারাপ না হয়ে যায়। এরই মধ্যে শো এর ম্যানেজার চলে আসে। ক্রিস্টো, যে কিনা শো এর প্রথম গেস্ট ছিল, সে চিকিৎসা চলাকালীন মারা গেছে। তারা সবাই এই খবরটি শুনে বেশ চিন্তিত হয়ে পড়ে। আর সেই ম্যানেজারকে বলে এটা সম্পর্কে যেন কেউ কিছুই জানতে না পারে, বিশেষ করে দর্শকরা যেন কোনোভাবেই এটা না জানে। এরপর ব্রেকের সময় শেষ হয়। জ্যাক এখন জুনের সাথে তার প্রফেশন সম্পর্কে কথা বলছিল। সে প্রফেশনে একজন সাইকোলজিস্ট, তাই সে লিলির চিকিৎসা করছিল।
কেননা লিলিরও মানসিক সমস্যা ছিল। জুন নিজের সাথে সেই সব জিনিস নিয়ে এসেছিল যেগুলোর মাধ্যমে লিলি তার হাত কাটে। জ্যাক লিলির সাথে কথা বলতে থাকলে তখনই স্টুডিওতে সমস্যা হতে শুরু করে, নিজে থেকেই কাচের গ্লাসগুলো ভেঙে যায়। তখন কারমাইকেল দ্রুত গিয়ে বিদ্যুতের তার খুলে দেয়। এরপর সবকিছু ঠিক হয়ে যায়। তখন লিলি বলে এই সবকিছু মিস্টার রিগল করছিল আর সে এখানেই রয়েছে। জ্যাক লিলিকে বলে আমরা কি আমাদের শোতে তাকে ইনভাইট করতে পারি, কিন্তু জুন তখন তাকে এই বিষয়ের অনুমতি দেয় না, কারণ এই কাজটা এখানে সবার সামনে করা একদমই ঠিক হবে না। তখন সকল অডিয়েন্সরা জুনকে অনুরোধ করে যে রিগেলকে ডাকা হোক, আমরাও তাকে দেখতে চাই। তখন জুন দর্শকদের কথা মানতে বাধ্য হয়। জ্যাক তার শোতে বলে প্রথমবার আমরা একটি লাইভ শোতে টেবিলের সাথে কথা বলতে চলেছি। তারপর আবার ব্রেক চলে আসে আর ব্রেকের পর জুনকে অনেক আপসেট দেখা যায়। তখন ক্রিস্টোর টিম জ্যাককে বোঝায় সে যেন এমনটা না করে, কারণ একটি রিয়েলিটি শোতে ডেভিলকে ডাকলে খুব ভয়াবহ কিছুও ঘটতে পারে। কিন্তু জ্যাক কোনো কথাই শুনতে রাজি নয়। বিরতির পর অনুষ্ঠান আবারও শুরু হয় এবং জুন লিলির সাথে কথা বলতে শুরু করে। লিলিকে একটি চেয়ারের সাথে বেঁধে রাখা হয় এবং জুন কিছু রিচুয়াল করলে লিলির ভেতরে থাকা সেই শয়তানটি তাকে পজেস্ট করে নেয়। তার চেহারাতে কিছু দাগ ভেসে ওঠে, সেই সাথে তার কণ্ঠস্বরেও পরিবর্তন ঘটে। লিলি জ্যাককে বলে তোমার সাথে আবার দেখা হয়ে ভালো লাগলো। জ্যাক বুঝতে পারে না যে সে আবার কবে কোনো ডেভিলের সাথে দেখা করলো। লিলি জানায় বহু বছর আগে তাদের প্রথম দেখা হয়েছিল জঙ্গলের মাঝে, যেখানে উঁচু উঁচু অনেকগুলো গাছ ছিল। লিলি আরো জানায় অনেক বছর আগে সে তার স্ত্রী মেডেলিনের সাথে সেই স্থানটিতে খুব খারাপ কিছু করেছিল, আর ঠিক একই জিনিসটা সে এখন ডক্টর জুনের সাথেও করতে চাইছে, কারণ ডক্টর জুন আর জ্যাকের মধ্যে একটি রিলেশনশিপ চলছে। অতঃপর পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে গেলে জুন লিলিকে চড় মেরে বসে। লিলিকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছিল। সে চেয়ার সহ বাতাসে উপরের দিকে উঠতে থাকে, তারপর নিচ থেকেই পুনরায় নিচে নেমে আসে। এরপর জ্যাক দর্শকদের বলে তোমাদের মধ্যে কেউ কি এমনটা আগে কখনো দেখেছো? তখন একজন উঠে দাঁড়িয়ে বলে এই সব কিছু তোমাদেরকে ধোঁকা দেওয়ার একটি পদ্ধতি। জ্যাক তাকে চুপ থাকতে বলে। জুন লিলির হাত খুলতে থাকে। ঠিক তখনই বিরতির সময় হয়। বিরতির সময় জুন আঘাত পায় এবং জ্যাক তার কাছে যায়। জুন জ্যাককে জিজ্ঞেস করে জঙ্গলের বিষয়টি আসলে কি, কিন্তু সে কোনো জবাব দেয় না এবং শো এমন ভাবে চালায় যেন সেখানে কিছুই হয়নি। বিরতির পর শো আবার শুরু হয়। লিলি সবার সামনে ক্ষমা চেয়ে বলে মিস্টার রিগল যদি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি। কারমাইকেল বলে লিলি নাটক করছিল, তার মধ্যে কোনো আত্মাই আসেনি। জুন তাকে হিপনোটাইজ করেছিল, যার কারণে লিলি এসব করছিল। এরপর সে নিজের পাশে বসে থাকা গাস নামক একটি লোককে হিপনোটাইজ করেও দেখায়। কারমাইকেল গাসকে সহ সেখানে উপস্থিত সকলকে হিপনোটাইজ করে দেখায় যে গাস তার ভিতর থেকে কৃমি বের করে দেখাচ্ছে, আর এই দৃশ্যটি ছিল সকলের কাছে খুবই ভয়াবহ। তারপর কারমাইকেল যখন গাসকে হিপনোটাইজ থেকে বের করে তখন সে একদম ঠিক হয়ে যায়। এরপর জ্যাক বলে এই সব কিছুরই ভিডিও ফুটেজ সবার সামনেই তাহলে প্রেজেন্ট করা যাক। জুন বলে এখন লিলি এবং আমার এখান থেকে চলে যাওয়া প্রয়োজন, কিন্তু লিলি জুনকে আটকায়, কারণ সে তো জানতো যে তার উপর সত্যিই আত্মা ভর করেছিল। অতঃপর জ্যাক লিলির সেই ভিডিও দেখে বুঝতে পারে যে কাউকেই হিপনোটাইজ করা হয়নি, বরং যা ঘটেছিল সব সত্যি সত্যিই হয়েছিল। সে ভিডিওর এক পর্যায়ে জ্যাক তার নিজের স্ত্রীকে দেখতে পায় এবং বুঝতে পারে জুন মিথ্যা বলেনি। ঠিক তখনই হঠাৎ করে স্টুডিওর লাইট চলে যায় এবং চারদিকে অন্ধকার নেমে আসে। এরপর লিলির ভেতর থেকে একটি আলোর মতো বের হতে থাকে। মনে হচ্ছিল যেন তার শরীরটা চিরে কোনো ডেমন বের হতে চাচ্ছে। লিলি একে একে সকলের উপর হামলা করতে শুরু করে। সেইখানে কারমাইকেল জুন এবং গাসকে খুব বাজেভাবে হত্যা করে ফেলে। আর এইসব দৃশ্য দেখে ভয়ে দর্শকরা উঠে বাইরে ছুটতে থাকে। ম্যানেজার জ্যাককে নিজের সাথে নিয়ে যায়। পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছিল। জ্যাকের তখনই হঠাৎ সবকিছু মনে পড়ে। ঠিক সেই সময়টাতে জ্যাক চলে যায় যখন তার শোয়ের রেটিং একদম নিচে চলে গিয়েছিল। এরপর জ্যাক তার নিজের অসুস্থ স্ত্রী অর্থাৎ মেডেলিন তাকে নিয়ে আসে এই শোটিতে, যে কিছুদিন বাদেই মারা যাবে। আমরা জ্যাকের সামনে বেশ কিছু অদ্ভুত মানুষদেরকে দেখতে পাই, যেটি ছিল একটি ধর্মীয় সংগঠন। তারা জ্যাককে একটি পানীয় পান করতে দেয়।
জ্যাক সেটি পান করে এবং তারপরই সে তার ক্যারিয়ারের একদম চরম শিখরে পৌঁছে যায়, যার ফলে সে তখন নাইট আউল শোটার জন্য প্রায় 5 বছরের একটি কন্ট্রাক্ট সাইন করে এবং এরপরে সে তার মৃতপ্রায় স্ত্রী মেডেলিনের কাছে যায়। তার স্ত্রী তাকে বলে জ্যাককে এগোতে হলে তাকে তো মরতেই হবে। জ্যাকের স্ত্রীর অনেক কষ্ট হচ্ছিল দেখে তার স্ত্রীর হাতটি ধরে একটি ছুরি দিয়ে তাকে সেখানেই হত্যা করে ফেলে এবং এরপরেই সে তার ক্যারিয়ারে সফলতা অর্জন করতে পারে। সামনে অনেক দর্শকরা বসেছিল। জ্যাক বলছিল তার গল্প অর্থাৎ এই শোটা তো এভাবে শেষ হওয়ার কথা ছিল না। তখনই জ্যাকের হুঁশ ফিরে এবং দেখা যায় বর্তমান সময়ে সে ছুরি দিয়ে তার স্ত্রীকে নয় বরং লিলিকে আঘাত করে হত্যা করেছে, আর তার সামনে থাকা প্রত্যেকটি দর্শকও মারা গিয়েছে। জ্যাক কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে কি ঘটছে এবং আপনারাও কিছু বুঝতে পারছেন না যে এখানে কি হচ্ছে। যদিও মুভিটা এখানে শেষ হয়ে যায়, কিন্তু আমি এন্ডিংটা এক্সপ্লেইন করে দিচ্ছি। আসলে অনেক মানুষ বিশ্বাস করত যে জ্যাক একটি সংগঠনের সাথে জড়িত ছিল, যেখানে মূলত সামার ক্যাম্পের নামে অনেক ধরনের রিচুয়ালস করা হতো। ধরা যায় সেগুলো সবই ব্ল্যাক ম্যাজিক, আর সেই সব রিচুয়ালসের মাধ্যমে সেখানে অনেক মানুষের ক্যারিয়ার গড়া এবং নষ্ট করা হতো। জ্যাক যখন তার ক্যারিয়ারে কোনোভাবেই সফল হচ্ছিল না, তখন সেই সংগঠনটির সাহায্য নেয়। সেখান থেকে বলা হয় যে তার ক্যারিয়ারে সফলতা পেতে হলে তাকে কিছু একটা বলিদান দিতে হবে, আর সেই বলিদানটি ছিল জ্যাকের সবচেয়ে প্রিয় তার নিজের স্ত্রী মেডেলিন। আর এর ফলেই তার স্ত্রী, যে কিনা কখনোই ধূমপান করেনি, হঠাৎ করেই তার ক্যান্সার ধরা পড়ে। অতঃপর সেই সংগঠনটি একটি শয়তানের সাহায্য নিয়ে জ্যাককে তার ক্যারিয়ারের চরম শিখরে পৌঁছে দেয়। কিন্তু ওই যে কথায় আছে না, ভুল পথের মাধ্যমে কখনোই ভালো কিছু অর্জন করা সম্ভব নয়। আর ঠিক এই কারণেই জ্যাককে আজকের এই দিনটির সম্মুখীন হতে হলো। কেননা কোনো ডেমনের সাথে চুক্তির মাধ্যমে কখনোই ভালো ফলাফল আশা করাই ঠিক না। অর্থাৎ যে কারণে জ্যাক সফলতা অর্জন করেছিল, আজ সেই কারণেই তার পতন ঘটেছে। আর এইটাই হচ্ছে 1977 সালের হ্যালোইনের রাতের নাইট আউলের সেই শোটি, যেটার ব্যাপারে বহু মানুষই জানে না। আর এই দৃশ্যের সাথে আজকের মুভির এক্সপ্লেনেশনটি এইখানেই শেষ হয়। হাউএভার, আমি জানি না এই সিনেমাটি আমি কতটুকু আপনাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি কোনো মিস্টেক্স থেকে থাকে তাহলে অবশ্যই সেটি ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর আজকের মুভির এক্সপ্লেনেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।